আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আন্দোলন থামাতে পুলিশকে যদি আমেরিকান স্টাইল প্রয়োগ করতে বলি কেমন হবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। নিপীড়নের মধ্যে রয়েছেন বাংলাদেশের পোশাক শ্রমিকেরা, অ্যামনেস্টি। জামিন পেলেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি, রাজধানীতে সম্ভাবনা। মাগুরায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ। বিকেলে বসছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। হবিগঞ্জের ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ নিহত 5। 3 ঘন্টা পর রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে জালিয়াতির মামলা এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কেউ কেউ আন্দোলন করে যাচ্ছে ফিজিক্যালি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে। আমরা কাউকে বাধা দিচ্ছি না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হ্যাঁ, আমরা যদি আন্দোলন থামাতে আমেরিকান পুলিশি স্টাইল ব্যবহার করি এবং পুলিশকে যদি বলি তাহলে কেমন হবে। বৃহস্পতিবার থাইল্যান্ড সফরের পর গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ উৎখাত করলে ক্ষমতায় কে আসবে এমন প্রশ্ন রেখে বলেন, পরবর্তীতে কে আসবে সেটা কি ঠিক করতে পেরেছেন? কে দেশের জন্য কাজ করবে সেসবের কিছু স্পষ্ট না। সেসব স্পষ্ট না বলেই বিরোধী পক্ষরা আন্দোলনে জনগণের সাড়া পাচ্ছে না। দেশের অতি বাম অতি ডান সবই এখন এক হয়ে সরকারকে উৎখাত করতে চাচ্ছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা চাইলে শেখ হাসিনা এসব কথা বলেন। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরেন। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী 29 এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকেরা ভয় ও নিপীড়নের পরিবেশের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বাংলাদেশের কারখানায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো দায়মুক্তি পেয়েছে। এ ঘটনা খতিয়েও দেখা হয় না। তাছাড়া রাষ্ট্রীয় মদদে শ্রমিকদের অধিকার দমন করা হচ্ছে। প্রতিবেদনে রানা প্লাজা ধস, আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে আগুনে শ্রমিকদের প্রাণহানি এবং 2023 সালে পোশাক শ্রমিকদের আন্দোলনে দমন পীড়নের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। অ্যামনেস্টি বলছে, গত মাসে রানা প্লাজা ধসের 11 বছর পূর্ণ হয়েছে। ওই ঘটনায় 1100 জনের বেশি পোশাক শ্রমিক নিহত হয়েছিলেন। এর 5 মাস আগে তাজরিন ফ্যাশনসের কারখানায় আগুন লেগে অন্তত 112 পোশাক শ্রমিকের প্রাণহানি ঘটে। দুটি ঘটনায় ঘটেছিল কর্মক্ষেত্রে নজরদারির অভাবে। এগুলো ব্যবসা সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে সকালে ডক্টর ইউনূস পূর্ব শর্তে জামিন আবেদন করেন। এরপর এই মামলায় হাজিরা দিতে বেলা 11:20 তিনি আদালতে পৌঁছান। 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,62,6,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরতে পারেন। বিএনপির একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বৃহস্পতিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা হবে। তারপর বিকেল 5টার দিকে তিনি তার গুলশানের বাসভবনে ফিরবেন। বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে 5 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 11 জানুয়ারি বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত বছরের 9 আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তিনি 5 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আস্তে আস্তে রাজধানী সহ সারা দেশে এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আজ 2 মে বৃহস্পতিবার আবহাওয়াবিদ AK-M নাজমুল হক গণমাধ্যমকে জানান, বৃষ্টির হচ্ছে অনেক জায়গায়। আগে যেমন শুধু সিলেটে হচ্ছিল, সেটা এখন চট্টগ্রাম ও ময়মনসিংহে ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে সারা দেশে এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ঢাকা শহরের আশেপাশে বৃষ্টি হলে শহরে কিছুটা প্রভাব পড়ে। আজ সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে তা খুব কম পরিমাণে। আজ ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম হলেও মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ এর দিকে হতে পারে, তবে তা খুব বেশি পরিমাণে নয়। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া এই বৃষ্টিপাত 3 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর একদিনের বিরতি দিয়ে 5 ও 6 তারিখ ঢাকা, রাজশাহী, সিলেটে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের এই অঞ্চলগুলোতে বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে যাবে, তখন একটু ঠান্ডা পরিস্থিতি বিরাজ করবে। রাজন সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ। মাগুরার শ্রীপুরে উপজেলা নির্বাচন ঘিরে 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত, 12টি মোটরসাইকেল ভাঙচুর এবং নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জড়িত 4 জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বুধবার রাতে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী 2 চেয়ারম্যান প্রার্থী শরিয়াত উল্লাহ রাজন এবং মুতাসিম বিল্লাহ সংগ্রামের কর্মীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত 10টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম বাজারে চেয়ারম্যান প্রার্থী শরিয়াত উল্লাহ রাজনের একটি নির্বাচনী অফিস চালু করা হয়। এ ঘটনার পর অপর চেয়ারম্যান প্রার্থী মুতাসিম বিল্লাহ সংগ্রামের কর্মীরা ওই বাজারে উপস্থিত হয়ে মিছিল শুরু করে। এ সময় উস্কানিমূলক স্লোগানের সূত্র ধরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। চলমান দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে আজ বিকেল 5টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে গত 15 এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন। জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এ দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না বলে জানা গেছে। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটি হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতি মণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ 1 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী তার ওপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি করা হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার রাত 9টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে এমন সিদ্ধান্ত হয়নি। ফেসবুকে দেওয়া পোস্টে মন্ত্রণালয় জানায়, শিক্ষণ ঘাটতি কাটাতে শনিবার অস্থায়ীভাবে বিদ্যালয় পর্যায়ে পাঠদান অব্যাহত আছে, তবে শুক্রবার প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। হবিগঞ্জের মাধবপুরের ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে একই পরিবারের 4 জন সহ নিহত 5 হয়েছে। বুধবার রাত 1টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেট কারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত 1টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানায়, প্রাইভেট কার থেকে এক নারী সহ 5 জনের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। রাজবাড়ীতে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটি 3 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়।
বর্তমানে রাজবাড়ীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এর আগে সকাল 7:30টায় মালবাহী ট্রেনটি রাজবাড়ীর 2 নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী, দৌলতদিয়া, রাজবাড়ী, খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় জাল-জালিয়াতির একটি মামলা দায়ের করা হয়েছে। মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও 2টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। পুলিশ সবগুলো অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। এর মধ্যে 900 লাশ দাফনের কথা বলা হলো, 835টি লাশ দাফনের কোনো হদিস পাওয়া যায়নি। মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের পাশাপাশি বহু অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। এছাড়া অপারেশন থিয়েটারের অনুমোদন না থাকা, রোগীদের নির্যাতনের, টর্চার সেল সহ গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে সব ডিবি তদন্ত করে দেখছে। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে অব্যাহতভাবে হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া। বুধবার মহান মে দিবস উপলক্ষে দেশটির রাজধানী বোগাতায় এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আন্তর্জাতিক শ্রম দিবসে রাজধানী বোগাতায় সমর্থকদের সঙ্গে র্যালিতে অংশ নেন পেট্রো। শোভাযাত্রা শেষে প্লাজা দে বলিভারে ভাষণ দেন গুস্তাভো পেট্রো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে পেট্রো বলেন, গাজায় যা যা হচ্ছে সেসব দেখার পর কোনো দেশ এ ইস্যুতে নিষ্ক্রিয় থাকতে পারে না। ফিলিস্তিনিদের মৃত্যু মানে মানবতার মৃত্যু। আমরা এই মানবতাকে মরতে দিব না। কলম্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ আপনাদের বলতে চাই, আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছি এবং আগামীকালই এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এমন কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে পারি না যে দেশের সরকার গণহত্যার নির্দেশ দেয়। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।